শিগগিরই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন স্পিকার। এমপি গাজী নজরুল কাণ্ডে বড় ধাক্কা জামায়াতে, জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলছে শরিক দল এনসিপি। ব্যক্তির দায় নেবে না জামায়াত। তারেক রহমানকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে লম্বা লাইন। চালকদের আয়ে টান, যান চলাচল কমায় যাত্রীদের দুর্ভোগ। এবং ককরোচ পার্টির আন্দোলনে কাঁপছে দিল্লি সহ 7 রাজ্য। প্রশ্ন ফাঁস ঠেকাতে আরো কঠোর ব্যবস্থা আসছে, ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। একের পর এক বিতর্কিত ঘটনায় জন আস্থা ধরে রাখার চ্যালেঞ্জে পড়েছে জামায়াত ইসলামী। তার উপর নৈতিক স্থলনের দায়ে অভিযুক্ত দলীয় এক সংসদ সদস্যের ঘটনায় রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেল দলটি। তাকে বহিষ্কারের পর জামায়াত নেতারা বলছেন, ব্যক্তি যেই হোক, দলের আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নয়। জামায়াতের এমন কর্মকাণ্ডে বিব্রত মিত্রদল এনসিপি। দলটির নেতারা বলছেন, এ ঘটনা জোটের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। আমির হামজার বক্তব্যে স্পষ্ট, তাদের দলের কামেল নেতাদের বসবাস সাতক্ষীরা অঞ্চলে। আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজা আর আড্ডা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে পাওয়া গেল ভিন্ন চিত্র। এই ভিডিও থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হয়। এতে দল থেকে বহিষ্কারের পর আলোচনা শুরু হয়েছে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। এই একসাথে ধরছি, ঠিক আছে, অবৈধ কাজ করে। এই দাঁড়াও, কই যাও, দাঁড়াও। এই পুরো ঘটনায় বিব্রত জামায়াতের শরিক দল এনসিপি। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অ্যাবিউজ করার মতো ঘটনা ঘটেছে, তাহলে তো এটা খুবই দুঃখজনক। এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবশ্যই জামাত ইসলামী খুব প্রম্পট রেসপন্স করে তাকে বহিষ্কার করেছে। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ পলিটিক্যাল পার্টিতে সাধারণত আমরা দেখি না এত দ্রুত ব্যবস্থা নেওয়া। এনসিপির ক্ষেত্রেও আমরা এটা বিশ্বাস করি যে আমরা নারীদের নিরাপত্তা এবং নারীদের সম্মানের জায়গাটাকে অনেক বেশি উপরে রাখি। তবে জামায়াত নেতারা দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। বলছেন, আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় না দেয়াই দলের সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে। আমরা তদন্ত করেছি 2 সদস্য বিশিষ্ট। তদন্তে প্রমাণিত হয়েছে যে নৈতিক স্খলন হয়েছে। সাথে সাথে দল একজন এমপিকেও ফায়ার করতে লেট করে নাই। আমরা যদি নৈতিক দল, নৈতিক আদর্শকে নিয়ে আমরা কাজ করি, এই জন্য আমাদের জন্য এটা আরও বেশি বিবেচ্য বিষয়। এটাকে আমরা সেই অর্থে ছাপ মনে করি না, আমরা মনে করি যা রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তির দায় দল না নিলেও জন আস্থা ধরে রাখার বড় চ্যালেঞ্জে পড়েছে জামায়াত। যেহেতু তারা একটা আদর্শবাদী দল হিসেবে নিজেদেরকে পোট্রে করার চেষ্টা করে, যেমন জামায়াতে ইসলামী, তারা ইসলামী শব্দটা ব্যবহারও করে, তো সেই হিসাবে এই ধরনের নৈতিক স্খলন বা এই ধরনের ক্যারেক্টার যে ফলসগুলো, সেগুলো অবশ্যই জামাতকে একটা আদর্শবাদী দল হিসাবে কোশ্চেন করবে। তবে এটা ঠিক যে কোনো ব্যক্তির দায় পুরোপুরিভাবে কোনো রাজনৈতিক দলের উপর পড়ে না। তো এটা কিছুটা হলো তার মানে ইমেজ ড্যামেজ হয়েছে, বাট সেটা কন্ট্রোল করার জন্য তারা যে সাংগঠনিক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমার কাছে মনে হয় এটা ইতিবাচক। এই ধরনের বিতর্ক তো আসলে রাজনীতিতে থাকবে, আছে, চলতেছেই। তবে জামাতের জন্য এটা অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে জামায়াতের নেতাকর্মীদের বিশ্বাস, দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে দল। আপনি অন্যায় করছেন, আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটে বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো, তবে এতে বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থা দীর্ঘায়িত হলে বিদেশে পণ্য পাঠাতে বড় সংকটে পড়তে পারে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ভোগান্তিতে যান চালক ও যাত্রীরাও। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের তীব্র সংকটে শিল্পনগরী নারায়ণগঞ্জের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখতে ডিজেল ও জেনারেটর ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এতে উৎপাদন খরচ বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না। ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, আমাদের শিপমেন্টের ক্ষেত্রে সেখানে দেরি হবে। সেখানে যদি আমাদের না হয়, সেখানে একটা পেনাল্টি দিতে হয়।
একটা এয়ার শিপমেন্ট যদি হয় সেটা সাইজ অনুযায়ী আমাদের পুরো মাসের লাভ বা তার চেয়ে লসের দিকে চলে যায়। তো গ্যাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। গ্যাস সংকট আরও তীব্র হলে উৎপাদন ঘাটতির কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি চালান পাঠানো কঠিন হয়ে পড়বে, এমন শঙ্কার কথা জানান বিকেএমই এর প্রেসিডেন্ট। সংকটগুলির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ যদি শিপমেন্ট ডিলে হয়, শিপমেন্ট যদি এয়ারে চলে যায়, তাহলে দেখা যাবে যে টোটাল ভ্যালুর 50 to 60% আমার নাই। অনেক বড় ক্ষতিটা। আরও 1-2 দিন লাগবে কিনা জানি না, যেটা তিতাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে যেটা আমরা পেয়েছি, যেটা ওনারা চেষ্টা করছেন। এদিকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। চালকরা বলছেন গেল 2 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর সিরিয়াল ধরতে হয়, তারপরে 100 টাকার গ্যাস পাওয়া যায়। কষ্ট তো অবশ্যই হচ্ছে, অনেকে মনে করেন গ্যাস নেওয়া দিন গেছে গা, ইনকাম নাই। সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অনিশ্চয়তা দূর করতে সরকারের জরুরি পদক্ষেপ চায় কারখানা মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। অবশেষে প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া। নাব্য ফেরাতে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন নামে নেয়া প্রকল্পের আওতায় পুনর্খনন হবে গাইবান্ধা ও বগুড়ার মধ্য দিয়ে বয়ে চলা নদীর 95 কিলোমিটার অংশ। করতোয়ার 2 শাখা নদীর 107 কিলোমিটার অংশ পুনর্খনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সুফল পাবেন নদীপাড়ের মানুষ। নদীর একপাশে থই থই পানি, চলছে নৌকা, পারাপার হচ্ছে মানুষ। কিন্তু বিপরীত চিত্র একই নদীর উল্টো পাশে, একেবারেই পানি শূন্য। কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে পানি জমে যেন নর্দমায় রূপ পেয়েছে। এমনই অবস্থা এক সময়ের খরস্রোতা করতোয়ার। নীলফামারী থেকে দক্ষিণে বগুড়া দিয়ে বয়ে চলছিল নদীটি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার খুলশীতে মাত্র 15 ফুট প্রশস্ত একটি সুইচ গেট করে করতোয়ার চলার পথ রুদ্ধ করে দেয়। তথ্য বলছে 1988 সালে ভয়াবহ বন্যার পর সুইচ গেটটি নির্মাণ করা হয়। এতে ভাটির 123 কিলোমিটার অংশে নাব্য হারিয়ে ফেলে নদী, সেই সাথে বাড়ে দূষণও। গেল 2 দশকে একাধিকবার প্রকল্প নেওয়া হলেও কোনোটি দেখেনি আলোর মুখ। 2024 সালে করতোয়ার কেবল বগুড়া শহর সহ সংলগ্ন 28 কিলোমিটার অংশ খনন করা হয়, কিন্তু উজান ও ভাটিতে না করে শুধু মাঝের অংশ খননে কোনো সুফল পাওয়া যায়নি। শুধুমাত্র মাঝখানে খনন করার ফলে এটি কিন্তু সেই সুফল আমরা ভোগ করতে পারছি না। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা যে এই নদী খননটা পুরো প্রজেক্টটা বাস্তবায়ন করবেন। জনদাবির মুখে নদীর উজানে এবং ভাটিতে 95 কিলোমিটার অংশ খননের সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য গেল 16 জুন করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেকে। এতে উচ্ছ্বাসিত স্থানীয়রা। নদীটা যদি খুঁড়ে 2 পাশ দিয়ে যদি ব্লক লাগে নদীটা খুঁড়ে নেওয়া যায়, তাহলে নদীর পানি হলে 2 সাইডের আবাদগুলো ভালো হবে। এই নদী যদি খরে তাহলে আমাদের অনেক ভালো হবে, পানির চাপ কম হবে, আমার নদী ভাঙ্গা কমে যাবে, অনেক সুবিধা হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের তাগিদের পাশাপাশি করতোয়ার নাব্য ফেরাতে সুইচগেট অপসারণ কিংবা বিকল্প ব্যবস্থার দাবি পরিবেশ আন্দোলনের কর্মীদের। আশার কথা শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্পটি আমাদের একনেক সবাই পাশ হয়েছে, কিন্তু আমাদের দাবি যে যত দ্রুত এই কাজটি শুরু করা যায়। মূলত আসলে আমাদের মূল সমস্যা এই খুলশীতে যে সুইচ গেট দেওয়া হয়েছে ওটার জন্যই নদীটা মরে গিয়েছে। আমরা চাই যে ওটা অপসারণ করা। আমরা খুব সহজে হয়তো মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারবো, কারণ আমাদের এখন কিছু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, যেমন এটা একটা জিও জারি হবে এবং পরবর্তীতে একটা পিডি নিয়োগ হলে আমরা ফার্দার যে টেন্ডারিং প্রসিডিউর সেখানে চলে যাব এবং আশা করি যে আমরা হয়তো এই বর্ষার শেষেই আমরা কাজটা শুরু করতে পারবো। প্রকল্পের আওতায় করতোয়া এর 2 শাখা নদী ইছামতি ও গজারিয়া সহ মোট 3টির 230 কিলোমিটার পুনর্খনন এবং রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে 1095 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। অবশেষে প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া। নাব্য ফেরাতে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন নামে নেয়া প্রকল্পের আওতায় পুনর্খনন হবে গাইবান্ধা ও বগুড়ার মধ্য দিয়ে বয়ে চলা নদীর 95 কিলোমিটার অংশ। করতোয়ার 2 শাখা নদীর 107 কিলোমিটার অংশ পুনর্খনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সুফল পাবেন নদীপাড়ের মানুষ। নদীর একপাশে থই থই পানি, চলছে নৌকা, পারাপার হচ্ছে মানুষ।
কিন্তু বিপরীত চিত্র একই নদীর উল্টো পাশে, একেবারেই পানি শূন্য। কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে পানি জমে যেন নর্দমায় রূপ পেয়েছে। এমনই অবস্থা এক সময়ের খরস্রোতা করতোয়ার। নীলফামারী থেকে দক্ষিণে বগুড়া দিয়ে বয়ে চলছিল নদীটি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার খুলশীতে মাত্র 15 ফুট প্রশস্ত একটি সুইচ গেট করে করতোয়ার চলার পথ রুদ্ধ করে দেয়। তথ্য বলছে 1988 সালে ভয়াবহ বন্যার পর সুইচ গেটটি নির্মাণ করা হয়। এতে ভাটির 123 কিলোমিটার অংশে নাব্য হারিয়ে ফেলে নদী, সে সাথে বাড়ে দূষণও। গেল 2 দশকে একাধিকবার প্রকল্প নেওয়া হলেও কোনোটি দেখেনি আলোর মুখ। 2024 সালে করতোয়ার কেবল বগুড়া শহর সহ সংলগ্ন 28 কিলোমিটার অংশ খনন করা হয়, কিন্তু উজান ও ভাটিতে না করে শুধু মাঝের অংশ খননে কোনো সুফল পাওয়া যায়নি। শুধুমাত্র মাঝখানে খনন করার ফলে এটি কিন্তু সেই সুফল আমরা ভোগ করতে পারছি না। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা যে এই নদী খননটা পুরো প্রজেক্টটা বাস্তবায়ন করবেন। জনদাবির মুখে নদীর উজানে এবং ভাটিতে 95 কিলোমিটার অংশ খননের সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য গেল 16 জুন করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেকে। এতে উচ্ছ্বাসিত স্থানীয়রা। নদীটা যদি খুঁড়ে 2 পাশ দিয়ে যদি ব্লক লাগে নদীটা খুঁড়ে নেওয়া যায়, তাহলে নদীর পানি হলে 2 সাইডের আবাদগুলো ভালো হবে। এই নদী যদি খরে তাহলে আমার অনেক ভালো হবে, পানির চাপ কম হবে, আমার নদী ভাঙ্গা কমে যাবে, অনেক সুবিধা হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের তাগিদের পাশাপাশি করতোয়ার নাব্য ফেরাতে সুইচ গেট অপসারণ কিংবা বিকল্প ব্যবস্থার দাবি পরিবেশ আন্দোলনের কর্মীদের। আশার কথা শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্পটি আমাদের একনেক সবাই পাশ হয়েছে, কিন্তু আমাদের দাবি যে যত দ্রুত এই কাজটি শুরু করা যায়। মূলত আসলে আমাদের মূল সমস্যা এই খুলশীতে যে সুইচ গেট দেওয়া হয়েছে ওটার জন্যই নদীটা মরে গিয়েছে। আমরা চাই যে ওটা অপসারণ করা। যে আমরা খুব সহজে হয়তো মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারবো, কারণ আমাদের এখন কিছু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন। যেমন এটা একটা জিও জারি হবে এবং পরবর্তীতে একটা পিডি নিয়োগ হলে আমরা ফার্দার যে টেন্ডারিং প্রসিডিউর সেখানে চলে যাব এবং আশা করি যে আমরা হয়তো এই বর্ষার শেষেই আমরা কাজটা শুরু করতে পারবো। প্রকল্পের আওতায় করতোয়া এর 2 শাখা নদী ইছামতি ও গজারিয়া সহ মোট 3টির 230 কিলোমিটার পুনর্খনন এবং রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে 1095 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। শুধু পুনর্খননের অভাবে খুলনার তেরখাদা উপজেলার বাঘাশিয়া খাল সংলগ্ন 3000 হেক্টর আবাদি জমি পরিণত হয়েছে পতিত জমিতে। জমিতে জলাবদ্ধতার কারণে থমকে দাঁড়িয়েছে ফসল উৎপাদন। অবশেষে কৃষকদের দুর্ভোগ লাঘবে 4 যুগ পর এই বাঘাশিয়া খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে 28 কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরির মাধ্যমে ফসল উৎপাদনের লক্ষ্যে 1978 সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান খুলনার তেরখাদা উপজেলার ভুতিয়া ও বাসুয়াখালী বিল সংলগ্ন খনন করেন বাঘাশিয়া খাল। কিন্তু দীর্ঘদিন খালটি খননহীন থাকায় বন্ধ হয়ে গিয়েছিল আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা, ফলে থমকে দাঁড়ায় ফসল উৎপাদন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে অবশেষে 4 যুগ পর 1,40 লাখ টাকা ব্যয়ে বাঘাশিয়া খালটির 7.5 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে 3489 হেক্টর আবাদি জমি। এই খালে একটা গেট হলেই সুন্দর একটা পরিবেশ হবে, তাতে আমাদের হাজার হাজার যে বিঘে জমি আছে এই জমিগুলো চাষাবাদ হবে। পানিটা বেড়ে গেলে আমরা ভালোভাবে চাষ করতে পারবো, সব দিকে আমাদের সুবিধা হবে। হোগলা বন, চেঁচো বন এখানে আছে, যেখানে যারখানে চাষাবাদ করতে পারে না, কারণ ওখানে পানিটা নামে না। এই খালটা লাইনি খালটা পুনঃখনন করা হলে, আর বাঘাশিয়া খাল আর এর সাথে আরও কয়েকটা খাল আছে সংযোগ খাল, এগুলো পুনঃখনন করতে পারলে এই 2400 হেক্টর জমির পানি আসলে নেমে আসবে সময় মতো, ফলে এখানে কৃষকরা আবাদ করতে পারে। এই বাসুয়াখালী বিলে প্রায় 1000 হেক্টর জমিতে মিষ্টি পানির সোর্স পাওয়া যাবে, যার ফলে আমরা ইরিগেশন হিসাবে অন্যান্য ফসলের পাশাপাশি বোরো ধানও করতে পারবো। শুধুমাত্র একটি খাল পুনঃখননের মাধ্যমে বিশাল এই এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত করা যাবে না। এজন্য আরো খাল খনন প্রকল্পের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় সংসদ সদস্যের। ভুতিয়ার বিলের যে জলাবদ্ধতা সেইটা আপনার এই খাল দিয়ে পানিটা বের হবে এবং ভুতিয়ার বিলেও আমরা একটা খাল খনন করব। এটা আমাদের সম্ভবত পার্টির চেয়ারম্যান তারেক রহমান নিজে এসে সেই খালটা খনন করবে। তারপরে বাসুয়াখালী বিল খাল, এই দুইটা আমরা খনন করব, ওই দুইটার পানিও এই খাল দিয়ে বের হবে। এই খাল পুনঃখনন হলে 28 কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনার কথা বলছে বিএডিসি। ডিবিসি নিউজ ডেস্ক।